হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 10 আলোচনা করছি। এটা হিন্দু স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, একটি আলোর রশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মির প্রতিফলন কোণের মান কত? প্রথমত আপতন কোণের মানটা জানতে হবে, তারপর প্রতিফলন কোণের মানটা জানতে হবে। দেখো, এটা আলোর রশ্মি আপতিত হলো, এটা প্রতিফলিত হলো। তাহলে সেক্ষেত্রে যদি এইটা x ডিগ্রি হয় তাহলে আপতন কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ মানটাও 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক। লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিশ্রুত রশ্মি, দেখো আলোক রশ্মি যখন লঘুতর মাধ্যমে আসে তাহলে ঘনতর মাধ্যম থেকে যখন লঘুতর মাধ্যমে আসে, এটা ডট ডট করে আঁকবে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এটা হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এর উত্তরটা সঠিক। কোন বক্তব্যটি সঠিক নয়? একক চৌম্বক মেরুর অস্তিত্ব নেই, ঠিক দেওয়া আছে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, এটাও ঠিক। আগে আকর্ষণ পরে আবেশ ঘটে, এটা মিথ্যা দেওয়া আছে। এরপর দেখো চারটা কি দিয়েছে, একটি তড়িৎ দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চৌম্বক দৈর্ঘ্য, দেখো জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চৌম্বক দৈর্ঘ্য সমান কত হবে? জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.85, সেক্ষেত্রে তাহলে 0.85 x হবে। এরপর দেখো কি দিয়েছে, 5 কোশ্চেন, তড়িৎ প্রবাহের ফলে, এখানের মধ্যে কোনটা হবে? তড়িৎ প্রবাহের ফলে কি হবে? পরিবাহী শীতল হয়, এটা মিথ্যা দিয়েছে। চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়, এটা সত্য দেওয়া আছে। বাকিগুলো একটু চেক করে নিতে পারো। এরপর দেখো, নির্জল কোষে জল ব্যবহৃত হয় না, তড়িৎ কোষ শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন থাকে না। তাহলে সি এর উত্তরটা সঠিক, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। জনসংখ্যার সঙ্গে কোন বিষয়টি সরাসরি যুক্ত নয়? দেখো, আরও বেশি খাদ্য উৎপাদন যুক্ত, আরও বেশি বাসস্থান নির্মাণ, এটাও যুক্ত, আরও বেশি পরিবহন ব্যবস্থা, এটাও যুক্ত, কিন্তু চিরাচরিত শক্তির ব্যবহার কমানো, এটা মিথ্যা দেওয়া আছে। জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না, জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না কোনটা? না গোবর গ্যাস পাওয়া যায় না। এরপর দেখো, পলাশ গাছে কি দিয়েছে? পলাশ গাছে পরাগযোগ ঘটে পাখির দ্বারা। তাহলে এখানে ডি এর উত্তরটা সঠিক। আলো স্ফীতকাণ্ড হলো আসলে রূপান্তরিত মৃৎগত কাণ্ড, তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর দুয়ের দাগটা আমরা দেখে নেবো। দুয়ের দাগে যে কোশ্চেন দিয়েছে, ফুলের গর্ভকেশর চক্রের একক কি? এক্ষেত্রে গর্ভকেশর চক্রের একক আমি ডিম্বাণু করলাম, যদি ভুল হয় কমেন্ট সেকশনে জানিও। ফিউজদার কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায়যুক্ত হয়, এটা লিখে নিও, শ্রেণী সমবায়যুক্ত। এরপর দেখো, মেরুজ্যোতি কি? চলো দেখে নেবো। এটা তোমরা বইয়ের 48 পাতা পেয়ে যাচ্ছ, দেখে নাও। মহাজগতের রশ্মি ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসে, এর অধিকাংশই হচ্ছে তড়িৎযুক্ত কণিকা। ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয়, তৈরি হয় মেরুজ্যোতি। এই জ্যোতি ওই অঞ্চলের জীবজগতের কাজে লাগে। তাহলে তোমরা লিখবে, মেরু অঞ্চলে যে বিকিরণ বলয় সৃষ্টি হয় সেটাই হচ্ছে মেরুজ্যোতি, এটা এক ধরনের তড়িৎযুক্ত কণিকা। এরপর দেখো, বর্ণালীর প্রান্তিক বর্ণগুলির নাম লেখো। দেখো, বেনি আসহ কলা, তাহলে বেনি মানে, আর এখানে বেনি আসহ কলা লা, তাহলে এটা হচ্ছে বেগুনি, আর একটা হচ্ছে লাল। এরপর দেখো, মাটির হাঁড়ি পোড়াতে কোন শক্তি ব্যবহৃত হয়? অবশ্যই তাপ শক্তি ব্যবহৃত হয়, তাহলে এই জায়গাটা আমি তাপ শক্তি লিখলাম। এরপর দেখো, 3 দাগে চিত্রসহ ছায়া ও প্রচ্ছায়ার উৎপত্তির কারণ উল্লেখ করতে বলেছে। চলো দেখে নেব। দেখো, তোমরা 22 পাতা, বইয়ের 22 পাতায় যে চিত্রটা পাচ্ছ সেটা এঁকে দিয়ে তোমরা যদি ভাষাটা লিখে দাও তাহলে ছায়া এবং প্রচ্ছায়া সৃষ্টির কারণটা তোমরা বুঝতে পারবে। এরপর দেখো, চিত্রসহ সূচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করতে বলেছে। এর জন্য তোমরা 24 পাতাটা বের করো। প্রথমে দেখো, এই ছবিটা এঁকেছে, এখানে লিখবে শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি তত ছোট হবে। এটা একটা, শিখাকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি তত বড় হবে। দেখতে পাচ্ছ, এই ছবিটা এর ক্ষেত্রে আর এই ছবিটা এর ক্ষেত্রে। এরপর 3 নম্বরে তুমি চলে যাও। 3 নম্বরে তুমি দেখতেই পাচ্ছ, শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে ছিদ্র থেকে পর্দার দূরত্ব যত বাড়ানো হবে প্রতিকৃতি তত বড় হবে। দেখতেই পাচ্ছ। আর শেষ ছবি তোমরা এঁকে নাও, এক্ষেত্রে ছিদ্র ও পর্দার দূরত্ব কমে তবে প্রতিকৃতি ছোট হয়ে যাবে। তাহলে এইটাই দেখতে পাচ্ছ। এরপর দেখো, প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লিখতে বলেছে। দেখো, প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের পার্থক্য। প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট। একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায়। এর স্থায়িত্ব, চৌম্বকত্ব স্থায়ী, সহজে তা বিনষ্ট হয় না, এর চৌম্বকত্ব অস্থায়ী। এরপর দেখো, পৃথিবী নিজে একটি চুম্বক, এটা তোমাদের বই থেকেই করে দিচ্ছি।
দেখো এর জন্য তোমরা 46 পাতা বের করো। এখানে 1 নম্বর পয়েন্ট করবে, একটা লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়, এটা 1 নম্বর। 2 নম্বর, কোনো চুম্বককে অবাধে ঝুলে থাকতে দিলে তা উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে থাকে, এটা 2 নম্বর করবে। আর 3 নম্বর দেখো, এই দুটো পয়েন্ট লিখবে, এই দুটো পয়েন্টেই তোমাদের হয়ে যাবে। এরপর দেখো চিত্রসহ তড়িৎবর্তনীর সংজ্ঞা দিতে বলেছে। এরপর দেখো তড়িৎচুম্বকের দুটি ব্যবহার চিত্রসহ তড়িৎবর্তনীর সংজ্ঞা দিতে বলেছে। বৈদ্যুতিক তার দিয়ে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে যে ব্যবস্থা তৈরি হয় তাকেই তড়িৎবর্তনী বলে। চিত্রটা দেখতে হচ্ছে, এটা একটা বৈদ্যুতিক ব্যাটারি আর এটা হচ্ছে তড়িৎবর্তনী। এটা একটা সুইচ, এখানে একটা বাল্ব লাগানো আছে। এরপর দেখো তড়িৎচুম্বকের দুটি ব্যবহার উল্লেখ করতে বলেছে। 1 নম্বর ফ্রিজে ব্যবহার করা হয়, 2 নম্বর ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয়, এছাড়াও এটিএমে ম্যাগনেটিক স্ট্রাইপও দেখা যায়। এরপর দেখো দুটি পরিবেশবান্ধব শক্তির উৎস ব্যবহার লিখতে বলেছে। পরিবেশবান্ধব শক্তির উৎস হচ্ছে 1 নম্বর সৌরশক্তি, লেখো সৌরশক্তি, আর 2 নম্বর বায়ু শক্তি। এদের উৎস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে সৌরশক্তির উৎস হচ্ছে সূর্য, বায়ু শক্তির উৎস হচ্ছে বায়ু প্রবাহ। এরপর দেখো কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। অবশ্যই কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। এর বিকল্প একটি শক্তি উৎসের নাম লিখো। বিকল্প হচ্ছে, তো এর বিকল্প শক্তি হচ্ছে, তুমি একটি এর বিকল্প তুমি কি লিখবে? প্রাকৃতিক গ্যাস নয়, তুমি সৌরশক্তি লিখতে পারো অথবা জোয়ার ভাটা শক্তি লিখতে পারো এটা, অথবা সব থেকে ভালো হচ্ছে পারমাণবিক তাপবিদ্যুৎ শক্তি। তাহলে পারমাণবিক তাপবিদ্যুৎ শক্তি। এরপর দেখো জবাফুলে চিত্র অঙ্কন করে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র চিহ্নিত করতে বলেছে। এর জন্য তোমার বইয়ের 197 পাতাটা দেখতে পাচ্ছ। দেখো পুংকেশর চক্র সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে, গর্ভকেশর চক্র তোমাকে দেখিয়ে দিয়েছে। এরপর দেখো মূলের চিত্র অঙ্কন করে মূলত্র স্থায়ী অঞ্চল চিহ্নিত করতে বলেছে। এর জন্য তোমরা বইয়ের 183 পাতাটা খোলো। দেখো মূলের ছবিটা সুন্দরভাবে আঁকা আছে, শুধু চিহ্নিত করে দেবে। এই জায়গাটায় একটা টুপির মতো অংশ থাকবে, এইটা হচ্ছে মূলত্র, একটু করে নেবে। এটা মূলত্র অঞ্চল আর এটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল। তাহলে এটা মূলত্র অঞ্চল, এটা হচ্ছে বর্ধনশীল অঞ্চল। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।